কাতার সফর শেষে ভ্যাটিকান সিটি পৌঁছালেন প্রধান উপদেষ্টা। সেন্ট পিটার স্কয়ারে শ্রদ্ধা জানাবেন পোপ ফ্রান্সিসের মরদেহে। গণতন্ত্র হত্যা ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি রিজভির। ইসির সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন। যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তারা কেন আজ ধরাছোঁয়ার বাইরে? যারা কাজ করে গেছেন তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি? নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ইনকিলাব মঞ্চের। বিচারের আগে ভিন্ন কিছু ভাবলে প্রতিশ্রুতি ভঙ্গ করবে সরকার। এবং এখনো ভয় আতঙ্কে দিন কাটে গুমের শিকার ব্যক্তিদের। মামলা থাকায় হয়রানি, আয়না ঘরের কারিগরদের দ্রুত বিচার দাবি। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে কাতার থেকে ইতালি গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় দুপুর 2:15 রোমে পৌঁছান তিনি। এদিকে দেশের কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার কাতারে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নাইম আফসানের রিপোর্ট। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:15 প্রধান উপদেষ্টা পৌঁছান ইতালির রোমে। এ সময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানায়। রোমে পৌঁছানোর 1 ঘণ্টা পর পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা। পরদিন তিনি স্থানীয় সময় সকাল 9:30 সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্ক্রিয়ায় যোগ দেবেন। প্রধান উপদেষ্টা রোববার স্থানীয় সময় সকাল 8টার দিকে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিনসিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। সব ঠিক থাকলে সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি। এদিকে বৃহস্পতিবার কাতারের দোহায় সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে সেসব বিচারকই ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, ফ্যাসিবাদ রুখতে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসার জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদানের আয়োজন করেন আমরা বিএনপি পরিবার সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে সেসব বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করেছে। ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল তবিয়তে আছে। যদি দেশে না থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। একই অনুষ্ঠানে বিএনপি পরিবার রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে মানবিক কাজ করে থাকে জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে গুম খুনের শিকার ও জুলাই অভ্যুত্থানে হতাহতদের পাশে বিএনপি পরিবার সবসময় ছিল। একটা মানবিক সংগঠন হিসাবে, মানবিক সেল হিসাবে আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন থেকে এই কাজগুলো করে আসছি। পরে 24-এর ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন দলটির নেতারা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ইতিহাসের সেরা নির্বাচনের এসিড টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের ভোগান্তি বিবেচনায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার ময়মনসিংহে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। সংগ্রামী সভাপতি ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে শুক্রবার সকালে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান।
এ সময় বর্তমান নির্বাচন কমিশনের কাছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনের এসিড টেস্ট দেখতে চান বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণ ভোগান্তির মধ্যে পড়েছে জানিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান জামাতে আমির। কালো টাকা এবং পেশি শক্তি থেকে বের হয়ে আসার জন্য সমস্ত মানুষের ভোট এবং সঠিক প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত করার জন্য পিআর সিস্টেমের ভোট নিশ্চিত করতে হবে। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। পরে নারী বিষয়ক সংস্থার কমিশনের রিপোর্ট নিয়ে তিনি বলেন, এতে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কিছু অংশ রয়েছে এবং এটি সুপারিশ যারা করেছে তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। প্রতিবেদনটি সমাজকে বিপথে নেবে জানিয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত এটি বাতিলের আহ্বান জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। এছাড়া দ্রব্যমূল্যের আবারও ঊর্ধ্বগতির বিষয়ে সরকারকে সেদিকে নজর দিতে অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াতে আমির। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে। আমরা সরকারকে বলবো সেদিকে নজর দেন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ তাদেরকে পাকড়াও করুন। যারা 15.5 বছর এবং শেষ প্রান্তে এসে জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। কর্মী সম্মেলনে শুক্রবার সকাল 8টা থেকেই জেলা ও মহানগরের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সার্কিট হাউস মাঠে এসে জড়ো হন। নিউজ ডেস্ক, দেশ টিভি। 100 দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। আর জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাই হত্যার বিচারের আগে অন্য কিছু করে তাহলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। শুক্রবার শাহবাগে এক সমাবেশে এসব কথা বলেন তারা। এই ছিমেলের প্রতিবেদন। জুলাই পিলখানা ও শাপলা চত্বরের সুষ্ঠু বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। এ সময় শহীদ পরিবাররাও বিচার না পেয়ে আক্ষেপ প্রকাশ করেন। যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পাই, কতটুকু যে যন্ত্রণা, কতটুকু যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাহলে আমি সজলের মা, আমি কিন্তু ছাড়বো না আপনাদের। এই সরকারটা আমাদের সরকার থাকাকালীন সময়ে আমাদের কেন বিচারের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় দপ্তরে দপ্তরে আমাদের দৌড়াতে হবে বলেন? হাসিনার কে ফিরে আনার কথা যে বলবে তার যেন আসরের ময়দানটাই না হয়। খুনি হাসিনার বিচার চাই। 100 দিনের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। দাবি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। সমাবেশে এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি শহীদদের বিচারের আগে অন্য কিছু করে তাহলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। খুনি হাসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে
অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না। আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী 3টা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে। এ সময় বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। রাষ্ট্র যখন নিপীড়ন করে তখন তার প্রভাব শুধু ব্যক্তির ওপর সীমাবদ্ধ থাকে না, পরিবার ও আশেপাশের মানুষের ওপরে প্রভাব পড়ে। গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য পুনর্বাসনের অগ্রাধিকার বিষয়ক কর্মশালায় এসব কথা উঠে আসে। রাজধানীর আগারগাঁওয়ে এই কর্মশালার আয়োজন করে সিএডিএফ নামে একটি সংগঠন। এ সময় গুমের শিকার ব্যক্তিরা বলেন, এখনো পরিবার নিয়ে ভয়ে থাকতে হয় তাদের। ফাহিম ইউসুফের রিপোর্ট। গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে সন্ধান মেলে অনেক আয়নাঘরের। এরপর মুক্তি পায় শত শত বন্দী। গেল সেপ্টেম্বরে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠনের পর ভুক্তভোগীদের কাছ থেকে 1068টিরও বেশি অভিযোগ পায় কমিশন। দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য পুনর্বাসনের অগ্রাধিকার বিষয়ক কর্মশালা আয়োজন করে সিএডিএফ। এ সময় বক্তারা বলেন, গুমের প্রকৃত চিত্র এখনো উঠে আসেনি। কর্মশালায় গুম থেকে বেঁচে ফিরে আসা মাইকেল চাকমা, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান বর্ণনা করেন তাদের ভয়াবহ অভিজ্ঞতা। অনিশ্চিত জীবনযাপনে মানসিক, সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হন বলে জানান ভুক্তভোগীরা। পরিবার নিয়ে এখনো ভয় ও শঙ্কার মধ্যে রয়েছেন উল্লেখ করে দ্রুত ন্যায় বিচারের দাবি জানান তারা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা এখনো মামলার জন্য হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে হাসিনুর রহমান বলেন, গুমের বিচার হওয়া ও গুমের শিকার ব্যক্তির পুনর্বাসনে দেরি করা উচিত নয়। আমি চরমভাবে খেপে যাই গুম কমিশনের উপরে আইসিটি করতে, আর প্রকাশের সময় যখন প্রশ্ন করব সরকার প্রচন্ড খেপে যায়। এছাড়া পতিত ফ্যাসিস্টের সহযোগী ও সুযোগ সন্ধানীরা বর্তমানে ভুল পাল্টে দেশপ্রেমিক বা মানবাধিকার কর্মী হতে দেখা যাচ্ছে, যা জাতির জন্য উপহাসমূলক বলেও জানান তারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপন সহ 11 দফা দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ভুল বুঝিয়ে তথ্য গোপন করে পতিত স্বৈরাচার সরকারের লোকজন প্রশাসনে ঢুকে যাচ্ছে, এতে দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এ সময় বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দেন তিনি। প্রশাসনে ধীরে ধীরে একটি পতিত আওয়ামী লীগের লোকজনের একটি পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারের নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে। পূবালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর আয়োজনে অনুষ্ঠিত হলো ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স শীর্ষক সেমিনার। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এছাড়া ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স ইউকে এর মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন আব্বাস তার, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইনায়েত মঞ্জুর ও মোহাম্মদ শাহ নওয়াজ খান, ইসলামী ব্যাংকিং উইং এর মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেখছেন সংবাদ রাত।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যকে সামনে রেখে ভ্যাটিকানে শুক্রবার এক সমাবেশে মিলিত হয়েছেন কার্ডিনালরা। এ সময় প্রাথমিকভাবে চার্চের সব ধরনের প্রয়োজনীয়তা নিয়ে কৌশলগত আলোচনা হয়। এদিকে শেষবারের মতো পোপকে সম্মান জানাতে আসেন অনুসারীরা। তাসনিম ফাতেমা রিপোর্ট। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যকে সামনে রেখে শুক্রবার কার্ডিনালদের সমাবেশ হয় ভ্যাটিকানে। কার্ডিনাল ফ্রান্সোয় জেভিয়ার সাংবাদিকদের বলেন, মূলত চার্চের আনুষঙ্গিক প্রয়োজনীয়তা ও কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে মিলিত হয়েছেন তারা। কার্ডিনাল হলো পোপের সহযোগী, যারা ভ্যাটিকান ও বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলো পরিচালনা করেন। পোপের মৃত্যুর পর কার্ডিনালরা তাদের মধ্য থেকে প্রায় 1.4 বিলিয়ন সদস্যের রোমান ক্যাথলিক চার্চের নতুন প্রধান নির্বাচনের জন্য একটি গোপন সম্মেলনে যোগদান করবেন। জটিল ভোটের মাধ্যমে নিশ্চিত করা হবে নতুন পোপ ফ্রান্সিসের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও সংস্কারকে সঠিকভাবে গ্রহণ করেছেন কিনা। ভ্যাটিকান জানায়, বৃহস্পতিবার 252 জন কার্ডিনালের মধ্যে 113 জন রোমে উপস্থিত ছিলেন। শুক্রবার বাকি কার্ডিনালরা যোগ দেন। আগামীকাল আমরা তাকে শ্রদ্ধা জানাবো, তার কাজে স্বীকৃতি জানানো হবে। তিনি স্বাধীন ছিলেন, মানুষকে ভালোবাসতেন, তিনি চার্চকে মানবিক করে তুলেছিলেন। এদিকে পোপ ফ্রান্সিসকে বিদায় জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আসেন হাজার হাজার মানুষ। রাতের বেশিরভাগ সময় খোলা রাখা হয় ব্যাসিলিকা। ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে আসা দর্শনার্থীরা সকাল থেকে অপেক্ষা করেন শেষবারের মতো পোপকে সম্মান জানাতে। ভ্যাটিকান বলছে, এরই মধ্যে সারা বিশ্বের প্রায় 1,30,000 মানুষ পোপকে বিদায় জানিয়েছে। এই অনুভূতি খুবই তীব্র। তিনি একমাত্র দক্ষিণ আফ্রিকা থেকে আসা পোপ। ক্যাথলিক চার্চের প্রতি তার উদ্দেশ্য ছিল খুবই মহৎ। তিনি সব ভুল সংশোধন করতে না পারলেও বেশিরভাগই করেছেন। ক্যাথলিকদের জীবনের বড় অংশ ছিলেন তিনি। তার বিদায় খুবই দুঃখজনক, কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই যে তাকে দেখতে পারছি। শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান বন্ধে প্রায় $500 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হতে পারে দেশটির বিমান সংস্থাগুলো। এতে বিকল্প রুট ব্যবহারের কারণে ফ্লাইটের সময় বাড়ার পাশাপাশি বেড়ে যাবে তেল সহ বিমানের যাবতীয় আনুষঙ্গিক খরচ। এতে যাত্রীদের পোহাতে হবে চরম ভোগান্তি। আরবি আফসারের রিপোর্ট। জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে ঘিরে ভারত ও পাকিস্তানের সম্পর্কে দেখা দিয়েছে চরম অস্থিরতা। চলছে পাল্টাপাল্টি দোষারোপ, দুদেশের মাঝে উকি দিচ্ছে যুদ্ধের সম্ভাবনা। বৃহস্পতিবার ভারতীয় বিমানগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। ইসলামাবাদের এমন পদক্ষেপে বিমান সংস্থাগুলোর মাসে প্রায় $500 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হবে বলে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম প্রো পাকিস্তানি। এতে ভারতের এভিয়েশন শিল্পে নেমে আসবে বড় ধস। এমন সিদ্ধান্তে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সীমারেখার ভিতরে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমানগুলোর এবার অন্য রুট দিয়ে চলাচল করতে হবে। এতে ফ্লাইটের সময় বাড়ার পাশাপাশি তেলের খরচ ও আরও যাবতীয় বিমানের আনুষঙ্গিক খরচও বেড়ে যাবে। এতে প্রতি ফ্লাইটে ভারতের গুনতে হবে আগের থেকে কয়েক গুণ বেশি অর্থ। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো জানিয়েছে, পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইট পুনর্নির্ধারণ করতে হচ্ছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের রুটে তাদের অধিকাংশ ফ্লাইটের বিকল্প রুট নিতে হচ্ছে। প্রতিবেদনটি আরও বলছে, প্রতিদিন 200 থেকে 300 ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে নিজ গন্তব্যস্থলে পৌঁছায়। দেশটির আকাশসীমায় ভারতীয়দের নিষেধাজ্ঞার ক্ষেত্রে দিল্লি থেকে ইউরোপ বা আমেরিকাগামী ফ্লাইটগুলো এখন 90 থেকে 120 মিনিট করে সময় নিচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্লাইট বন্ধও করা হয়েছে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 2019 সালে পুলওয়ামা ঘটনার জের ধরে ভারতীয় বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ ছিল প্রায় 5 মাস। এতে বিমান সংস্থাগুলোর ক্ষতি হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার। তবে এবারের ঘটনাকে ঘিরে কতদিন ভারতের জন্য আকাশপথ বন্ধ থাকবে এ নিয়ে মন্তব্য করেনি পাকিস্তান। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।